অ্যাম্বুলেন্স প্রায় চলে এসেছে। রৌনক বারে বারে তার ছোট চাচা ও রামিমকে কল করে খবরাখবর জানছে। মাশরাফি মাহিরা বাবা ব্যবসায়িক কাজে দূরে যাওয়ার সঙ্গে আসতে পারেনি। সেও রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। রৌনক এদিকে সব ব্যবস্থা করে ফেলেছে। তার পকেটে থাকা ফোনটা অনবরত বেজে চলছে। শোরগোলে তা কানে আসেনি। ফাঁকা জায়গায় আসতেই টের পায় ভাবে রামিম বা ছোট চাচা, কিন্তু স্ক্রিনে ভাসছে সিরাতের নাম্বার। তার টনক নড়ে। মেয়েটাকে আসার সময় কিছুই জানায়নি। জানানোর মতো স্থির মস্তিষ্ক বা সময় কোনোটাই তার হাতে ছিল না। তাই তো ছুটে বেরিয়ে এসেছিল। এতক্ষণে হয়তো সবটা জেনেছে, কি করছে, কি অবস্থায় আছে তা জানা নেই। লাজুক প্রকৃতির মেয়েটা, চিন্তা হানা দেয় মস্তিষ্কে। ফোন রিসিভ করতে নাহিলের উদ্বেগ স্বর ভেসে আসে। নাহিল, বাবা শুনতে পাচ্ছ? সৎ পথ ফিরে পায় সে। রৌনক, কি হয়েছে বাবা? তোমার মাম্মা ঠিক আছে? নাহিল, না বাবা, মিশু ঠিক নেই, খুব কান্নাকাটি করছে। চাচু ফোন করে বলেছে ফুপিদের অ্যাক্সিডেন্ট হয়েছে, তা শুনে কান্নাকাটি করছে। রৌনক, বাবা আমার কথা মন দিয়ে শোনো। বাবা ফিরতে একটু সময় লাগবে, ততক্ষণ তুমি তার খেয়াল রাখবে কেমন? তার কাছেই থাকবে, একদম একা ছাড়বে না। নাহিল, ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি আসো, আমি আছি মিশুর পাশে। সিরাত খবর পাওয়া থেকে কেঁদে যাচ্ছে। কাঁদতে কাঁদতে গলা বসে গেছে তার। নাহিল কথা বলা শেষ করে ফিরে আসে সিরাতের কাছে। নাহিল এগিয়ে তার পাশে বসে। সিরাত তাকে বলে, তোমার বাবার সাথে কথা বলেছো? নাহিল, হ্যাঁ বলেছি, আসতে দেরি হবে। সিরাত, আবার কল দাও, তাকে কথা বলবো আমি। নাহিল আবারও কল দেয় রৌনকের ফোনে। দুবার কল দিতেই রিসিভ হয়। রৌনক, হ্যাঁ বলো সিরাত। নাহিলের থেকে ফোন নিয়ে বলে, কোথায় আপনি? আমাকে কেন নিয়ে যাননি? একটু বলেনও নি। ভেজা গলায় বলে রৌনক, কান্না করে না, শান্ত হও। সিরাত, কি শান্ত হব? আমার ভাই বোন সব মরতে বসেছে আর আমাকে শান্ত হতে বলছে। রৌনক, আমি তখন বলার অবস্থায় ছিলাম না সোনা, ওদের ঢাকায় নিয়ে আসছে। সিরাত, কি অবস্থা ওরা? আমাকে নিয়ে যান, আমি যাব। রৌনক, এমন করলে হবে? আসবে তো, ওদের নিয়ে আসুক। তুমি একটু শক্ত থাকো, আমি দ্রুত আসব, ততটুকু সময় একটু শান্ত থাকো। সিরাতের আর তার কথা শুনতে ইচ্ছা হলো না, মুখের উপর কল কেটে দেয়। পরপর 3টে অ্যাম্বুলেন্স এসে থামে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে। ওয়ার্ড বয়, নার্সরা স্ট্রেচার নিয়ে ছোটাছুটি করছে। খবর পেয়ে রৌনক ছুটে আসে। এসে দেখে তার চাচা, ছোট চাচা ইশতিয়াক দাঁড়ানো। ছুটে যায় তাদের দিকে। আরাফাত শিকদার রৌনককে দেখে কেঁদে ফেলেন। রৌনক তাকে এক হাতে জড়িয়ে রাখে। সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই। ইশতিয়াকের কাছ থেকে সারাহর অবস্থা সহ বাকিদের অবস্থাও জানে। অন্যদের সাথে সাথে সহায়তা করে ভেতর থেকে একে একে বের করা হয় 3 জনকে। প্রথমে মাহিরা, এরপর মাশরাফি, এরপরে সারাহ। মাশরাফির দিকে তাকাতেই আক্ষেপের পটে ভেসে ওঠে পুরনো কিছু দৃশ্য। ভাইয়েরা তার খুব কাছের, ছোট বড় কত আবদার ছিল তার কাছে। প্রতিবার ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় জুড়ে দিত কত আবদার। আজ তাদেরই একজনকে এভাবে দেখতে হবে তা ছিল কল্পনাতে। সবার শেষে নামানো হলো সারাহকে। সারাহকে দেখে তার বুক কেঁপে ওঠে। অতটুকু শৈলে কত কত আঘাতের চিহ্ন। ভাইয়েরা ছিল যত কাছের, বোনগুলো ছিল ততটাই দূরের। চঞ্চল প্রকৃতির সারাহ সর্বদা ঘরটাকে মাতিয়ে রেখেছে। আজ সেই চঞ্চলতা কেড়ে নিয়েছে একটা রোড অ্যাক্সিডেন্টে। সমস্ত নিয়মকানুন শেষে নেওয়া হয় ওটিতে। বাড়ির প্রতিটা মানুষ হাসপাতালের বারান্দায় চিন্তিত ভঙ্গিতে বসে আছে। রামিম কোনার একটা চেয়ারে বসে বারে বারে ডুবরে উঠছে। ভাই বোন গুলো তার প্রাণ। সারাহ মাহিরা দুজনেই তার কাছে সমান। যেসব আবদার বাবা মায়ের কাছে করতে পারে না তা করতো তার কাছে। সে বকতো, তারপরেও তারা জানতো তাদের ভাই ঠিকই রাজি হয়ে যাবে। অন্যদিকে মাশরাফি
তার ভাই কম, বন্ধু বেশি। একই বয়সী হওয়ার ভাব ছিল গলায় গলায়। আজ সেই প্রাণপ্রিয় ভাই বোনগুলো হাসপাতালের বিছানায়। অন্যদিকে মাশরাফি ও মাহিরার বাবা মুনাওয়ার ইসলাম চলে এসেছেন। সে ব্যবসায়িক কাজে সিলেট গিয়েছিলেন। ইশতিয়াকের ফোন পেয়ে তখনই ছুটে আসেন। তার দুই ছেলে মেয়েই আজ জীবন মরণের সাথে লড়াই করছে হাসপাতালের বেডে। সিরাত ঘরময় পায়চারি করছে, কোনোভাবেই স্থির হতে পারছে না। এদিকে রৌনককে একের পর এক কল দিয়ে যাচ্ছে, ধরার নাম গন্ধ নেই। সিরাত, নাহিল আব্বু যা, কাপড় বদলে আয়। নাহিল, কেন, কোথায় যাবে তুমি? সিরাত, হাসপাতালে যাব। নাহিল, পাগল হয়ে গেছো? চেনো তুমি? আর বাবা শুনলে আমাকেই বকবে। সিরাত, আমি আর এভাবে বসে থাকতে পারবো না। কল দিছি তাও ধরছে না। তুই না গেলে আমি একাই চলে যাচ্ছি। নাহিল, আর একটু অপেক্ষা করি। তাছাড়া আমি তুমি কেউ চিনি না। আমি কয়েকবার গিয়েছি, তা তো গাড়িতে রাস্তা চিনি। সিরাত, হাসপাতালের নাম তো জানি, তাতেই হবে। সিরাতের জড়াজড়িতে নাহিল বাধ্য হয়েই রাজি হয়। নাহিল নিজের ঘরে যায় কাপড় বদলাতে। সিরাতও নিজের ঘরের পোশাক বদলে সুতি একটা থ্রি পিস পরে। আলমারি থেকে কিছু টাকা নিয়ে হ্যান্ড পার্স আর ফোন নিয়ে বেরিয়ে পড়ে। সিএনজি ঠিক করে নতুন পেয়ে সিএনজি চালক দ্বিগুণ ভাড়া নেয়। কিছু সময়ের মাঝে হাসপাতালে পৌঁছে যায়। রিসেপশন থেকে জেনে নিয়ে চলে যায় নির্দিষ্ট স্থানে। পৌঁছাতেই প্রথমে চোখে পড়ে সিরাতের বাবা আরাফাতকে। সে ছুটে যায় তার কাছে। এদিকে নাহিল উকিঝুঁকি দিয়ে খুঁজছে তার বাবাকে। এখানে তাদেরকে দেখলে বাবা তাকেই বকবে, কারণ সে বলেছিল মিশুর খেয়াল রাখতে। ছোট্ট মাথায় কি আর অন্য কিছু থাকে? সে তো তার চিন্তায় মগ্ন। সিরাত বাবাকে জড়িয়ে বুকে মাথা ঠেকিয়ে বসে আছে। আরাফাত শিকদারও মেয়েকে পেয়ে যেন একটু ভরসা পেলেন। রামিম এগিয়ে সিরাতের মাথায় হাত বুলিয়ে দেয়। সিরাত ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ডাক্তার কি বলেছে ভাইয়া? রামিম, এখনও কিছু বলেনি। আসার পর ওটিতে নিয়ে গেছে, এরপরে আর কোনো খবর আসেনি। নাহিল ইশতিয়াকের পাশে দাঁড়িয়ে আছে। দূর থেকে এগিয়ে আসছে রওনক। নাহিলকে দেখে তার কাছে যায়। রওনক, তুমি এখানে কার সাথে এসেছো? নাহিল কম্পিত গলায় বলে, মিশুর সাথে। আমি নিষেধ করেছিলাম, কিন্তু ও অনেক জিদ করছিল। বলেছে আমি না আসলে একাই চলে আসবে। ও তো নতুন কিছু চেনে না, তাই সাথে এসেছি। রনব ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকায়। চেয়ারের এক কোণে আরাফাত শিকদারের বুকে মাথা ঠেকিয়ে বসে থাকা সিরাতকে দেখতে পায়। মেয়েটার চোখ মুখ কেঁদে কেটে লাল বানিয়ে ফেলছে, এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এগিয়ে গিয়ে তার পাশের চেয়ারে বসে। পাশে কারো উপস্থিত টের পেয়েই সেদিকে তাকায়। রনবকে একবার দেখেই আবার গাড় ঘুরিয়ে নেয়। প্রথমেই শেষ হয় মাহিরার অপারেশন। ইনজুরি তুলনামূলক কম। তার এক হাতে ও পায়ে আঘাত পেয়েছে এবং ছোট্টখাটো কিছু কাটা ছেঁড়া। অ্যাক্সিডেন্টের সময় তার মাথা পড়ে মাশরাফির পায়ের ওপর, তাই মাথায় আঘাত কম লাগে। ডাক্তার বেরিয়ে আসে। রওনক ও রামিম এগিয়ে যায় ডাক্তারের সাথে কথা বলতে। ডাক্তার জানায় সে বিপদ মুক্ত। কিছু সময়ের মধ্যে কেবিনে দেওয়া হবে তাকে। সারাহর অবস্থায় অবনতি হয়েছে, তাকে আইসিইউতে শিফট করা হয়েছে। ডাক্তাররা কোনো আশা দিতে পারছে না। সারাহর খবর শুনে সিরাত পুনরায় ভেঙে পড়ে। বোনের প্রতি টানটা সে আজ উপলব্ধি করতে পারছে। চেয়ারে মাথা ঠেকিয়ে কেঁদে যাচ্ছে। মাশরাফির অপারেশন শেষ হয়েছে রাত 8টার দিকে। তার অবস্থাও কিছুটা ভালো, এখনও জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে কেবিনে দেওয়া হবে তাকেও। তার বাম পা খুব বাজেভাবে জখম হয়েছে। রওনক এগিয়ে যায় ইশতিয়াকের কাছে, বলে, কাকাই সবাইকে নিয়ে বাসায় যাও। ক্লান্ত সবাই এভাবে থাকলে একে একে সবে অসুস্থ হয়ে যাবে। ইশতিয়াক, সারাহর অবস্থা না জেনে কেউ যাবে না। কি করে নিয়ে যাব? রওনক, খবর পেলে না হয় আবার এসো, কিন্তু এখন বাসায় চলে যাও। সকাল থেকেই খাওয়া দাওয়া তো হয়নি। সবাইকে জোরাজোরি করে বাসায় পাঠিয়ে দেয়। এদিকে সিরাত ধরে বসে আছে, সে এখানেই থাকবে। হাজার বুঝিয়েও কোনো কাজ হয়নি। মনিরা ও সাইরা বেগমকে বাড়িতে নেওয়া হয়েছে। বাড়িতে পুরুষ বলতে আজমহল শিকদার, মিথিলা ও আতিয়া আছে তাদের সাথে।
মাহিরা ও মাশরাফির খবর বাড়িতে দেওয়া হয়েছে। সারাহর খবর জানানো হয়নি। সায়রা বেগম বারে বারে জ্ঞান হারাচ্ছে। আরাফাত শিকদার বলেছে তাদেরকে ঢাকায় নিয়ে আসার জন্য। ছেলেমেয়েগুলোকে চোখের দেখা দেখলে যদি শান্ত হয়। রাত তখন 10টার ওপারে হাসপাতালে রওনা। সিরাত, ইশতিয়াক বাকিদের বাসায় পাঠানো হয়েছে, সাথে নাহিলও আছে। ইশতিয়াক সবাইকে দিয়ে কিছু সময় বিশ্রাম করে আবার এসেছে হাসপাতালে। ইশতিয়াক গিয়েছে ক্যান্টিনে, তার মাথা যন্ত্রণা করছে তাই একটু চা খেতে গিয়েছে। রওনাক বলেছে একবারে খেয়ে যেন আসে। সিরাত আগের মতোই চেয়ারে পা তুলে মাথা ঠেকিয়ে বসে আছে। রওনাক তার পাশে গিয়ে বসে, এক হাত মুঠোয় পরে নেয়। সিরাত তার দিকে তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে নেয়। রওনাক তাকে টেনে কাছে নিয়ে আসে। সে দূরে যেতে চায়, কাছে টেনে এনে মাথাটা বুকের সাথে চেপে ধরে। রওনাক, শরীর খারাপ লাগছে? সিরাত, ওহো রওনাক, খাবার এনেছি, একটু কিছু খেয়ে নাও। সিরাত, না। রওনাক, কি না? বোনের চিন্তায় নিজের শরীরও খারাপ করে ফেলবা? একটু খাও, না হলে অসুস্থ হয়ে যাবে। তখন তোমাকেও বাড়ি রেখে আসতে হবে। সিরাত মাথাটা হালকা উঁচু করে রওনাকের দিকে তাকিয়ে বলে, আমি বাসায় যাব না, আমাকে এখানে থাকতে দিন না একটু। রওনাক, এখানে থাকতে হলে খেতে হবে, খেয়ে নাও, কষ্ট করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। সিরাত মুচড়ামুচড়ি করে কোনো রকম খায়। খাওয়ার মাঝে রওনাককে বলে, আপনি খাবেন না? রওনাক, তুমি খেয়ে নাও, তারপর ক্যান্টিন থেকে খেয়ে আসবো। সিরাত, এখান থেকে খান, আমি এত খাবার খেতে পারবো না। রওনাকও তার থেকে কিছুটা খায়। খাওয়া শেষে সিরাত আবারও তার বুকে ঠেস দিয়ে পড়ে থাকে। মহিরা মাশরাফিকে কেবিনে দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। সব ঠিক থাকলে সকালেই কেবিনে দেওয়া হবে। সিরাত রওনাকের মুখের দিকে তাকিয়ে বলে, ওরা কি ঠিক হয়ে যাবে? বলেন না, ওরা কি আবার আগের মতো হয়ে যাবে? রওনাক, আল্লাহকে ডাকো, সে সব ঠিক করে দিবেন। সিরাত, আপনি তো এত বড় একজন ডাক্তার, আপনি কেন কিছু করতে পারছেন না? বলতে বলতে দুগড়ে কেঁদে উঠে সে। রওনাক তার মুখটা বুকে থেকে তুলে এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে চোখের পানি এক হাতে মুছে বলে, সোনা, সব সময় ডাক্তারদের হাতে সব থাকে না, সবই আল্লাহর হাতে। ডাক্তার তো কেবল উসিলা মাত্র। সিরাত, আমি শুনেছি ডাক্তার বলেছে সারাহর কোমরের হাড় ভেঙে গেছে, ওর অবস্থা খুব খারাপ। মাশরাফি, মাহিরা মাশরাফি ভাইয়ের খবর তো দিতে পারছে, ওর কথা কেউ বলছে না কেন? রওনাক কি বলবে, তার কাছে বলার মতো কিছুই নেই। সিরাত জবাব না পেয়ে আবারও বলে, আপনি দেখেছেন ওদের? রওনাক, আনার পরে একবার দেখেছিলাম। সিরাত, আমাকে একটু নিয়ে যাবেন, একটু দেখবো। রওনাক তার মাথাটা আরও চেপে ধরে বুকে। এখন সারাহর কাছে যাওয়ার অনুমতি কারো নেই। সিরাত আবারও হাউমাউ করে কেঁদে ওঠে। রওনাক তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদে না, কেঁদে কেটে গলা বসিয়ে ফেলেছো, শান্ত হও, আল্লাহর কাছে দোয়া করো। এক সময়ে তার বুকে ঘুমিয়ে যায়। অত্যাধিক ক্লান্তিতে চোখে ঘুম নেমেছে। ইশতিয়াক এসে তাদের একসাথে দেখে সরে যেতে নেয়। রওনাক তাকে ডেকে পাশে বসতে বলে। দুই জোড়া চোখে সারা রাত ঘুম নামে না। আজমল সাহেব অন্যদের নিয়ে ঢাকাতেই আসে। জমজমাট শিকদার বাড়ি আজ সম্পূর্ণ ফাঁকা। বাড়ি মাতিয়ে রাখা মানুষগুলো যে আর স্বাভাবিক নেই। তাদের নিয়ে প্রথমেই যাওয়া হয় রওনাকদের ফ্ল্যাটে। গত রাতে রায়হান ও আয়শা বাড়িতে না থাকায় তাদের খবর জানে না। বাসায় এসে যখন শুনল তারাও সামিল হয় এই শোক সবাই। অতি কাছের বন্ধুটি আজ এত বড় বিপদে পড়েছে, তার মন তো কাঁদবেই। সকালে রওনাক, সিরাত, ইশতিয়াক বাড়ি আসে। হাসপাতালে যায় রামিম, আরাফাত ও মনোয়ার সাহেব। দুপুর 2টা মনিরা ও সাইরাকে হাসপাতালে থেকে ঘুমিয়ে আনা হয়েছে। সেখানে থেকে গেছে মিথিলা।
সিরাত আসার পর থেকে বিছানা নিয়েছে। সায়রা বেগম তরমল পায়ে সিরাতের ঘরে ঢুকে সিরাত মাকে দেখে উঠে বসে। সায়রা তার কাছে গিয়ে বসে। সিরাত মায়ের গতিবিধি বোঝে না, তবু চুপচাপ দেখে যাচ্ছে। সায়রা বেগম হঠাৎই সিরাতের হাত দুটো চেপে ধরে বলে, আল্লাহ কেন এমন করলো? আমার পাপের শাস্তি ওকে কেন দিল? ও তো কিছু করেনি। আল্লাহ ওকে কেন কেড়ে নিতে চাচ্ছে আমার কাছ থেকে? আমি কিভাবে থাকবো ওকে ছাড়া? সিরাত, কী সব বলছো আম্মু? সারাহর কিছু হবে না, ও আবার ঠিক হয়ে যাবে। ও কোথাও যাবে না তোমাকে রেখে। সায়রা, কিছু ঠিক হবে না। আমি তোরে ছোট থেকে কষ্ট দিছি, তাই আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছে। ও খালি বলতো আম্মু আপুর সাথে এরকম করো না। আমি কোনো কথা শুনতাম না, তাই আমার মেয়েটা আর বলতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। সিরাতের চোখেও পানি, কিন্তু সে মায়ের সামনে ভেঙে পড়তে চায় না। সায়রা বেগম তার কোলে মাথা রাখে, সে মায়ের মাথায় হাত বুলাতে থাকে। সায়রা বেগম প্রলাপ করতে করতে ঘুমিয়ে যায়। মাহিরার জ্ঞান ফিরেছে, তাকে কেবিনে শিফট করা হয়েছে। অন্যরা একে একে দেখা করে গেছে। মাহিরা কেবল চোখের পানি ফেলতে থাকে, কারোর সাথে কোনো কথা বলেনি, কেবল ফ্যাল ফ্যাল করে সিলিংয়ের দিকে চেয়েছিল। রনকের আজ নাইট ডিউটি পড়েছে। সে বেশ কয়েকবার মাশরাফি ও মাহিরাকে দেখে গিয়েছে। মাহিরা একটু আধটু কথাও বলছে। সারাহকে কাছের বাইরে থেকে দেখেছে। সবাই পুরো শরীর ব্যান্ডেজে মোড়া, মুখে অক্সিজেন মাস্ক। পরদিন সকালটা ছিল অন্যান্য দিনের তুলনায় আলাদা। শীতের আকাশের হালকা মেঘের দেখা মিলেছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে যেন বিষাদের ছোঁয়া। তেমন শিকদার বাড়ি ছেয়ে গেছে নতুন শোকে। আশার আলো দেখেও তা চিরতরে নিভে গিয়েছে। শিকদার বাড়ির মেয়ে মনিরা বেগমের একমাত্র কন্যা মাহিরা আজ ভোরেই দুনিয়া মায়া ত্যাগ করেছে। হাসপাতালের বারান্দায় শিকদার বাড়ির মানুষগুলোর আহাজারিতে পরিপূর্ণ। গতকাল ভোর রাতে স্ট্রোক করে সে। ডাক্তারের ধারণা মানসিক ধকল সামলাতে না পেরে স্ট্রোক করেছে নাজুক শরীর, তা সামলে আর উঠতে পারেনি। শিকদার বাড়ির প্রতিটা মানুষকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেছে সে। গতকাল রাতের কথা, রওনাব শেষবার যখন তার কেবিনে যায়, তখন মেয়েটা তাকে কাছে ডাকে। কাঁপা কাঁপা হাতটা তুলে কোনো মতে রনফের একটা হাত ধরে নিবু নিবু গলায় বলে, ভাইয়া মাশরাফি ভাই আর সারাহ কেমন আছে? রনব, ওরা ভালো আছে। এখন তুমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, বাড়ি ফিরতে হবে তো। মাহিরা ঠোঁটটা হালকা বাঁকিয়ে বলে, আমি জানি ওরা ভালো নেই। আমি দেখেছি ভাইয়াকে পড়ে যেতে। ভাইয়ার একটা পা বাইকের নিচে ছিল। সারাহকে সিটকে মাঝ রাস্তায় পড়তে দেখেছি। কত রক্ত ছিল সেখানে। একটু থেমে যায়, কষ্ট হচ্ছে তার পুনরায় বলে, আমি জোর করেই বাইকে গিয়েছিলাম। সারাহকে আমি বলেছিলাম আমার সাথে কলেজে যেতে। যদি বাইকে যাওয়ার জন্য জোর না করতাম তাহলে আজ এমন কিছু হতো না। রনব তার মাথায় হাত বুলিয়ে বলে, এত কথা বলতে হবে না, সব ঠিক হয়ে যাবে। এখন একটু ঘুমাও, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। অ্যাক্সিডেন্টে কারো হাতে থাকে না। মাহিরা তবু একই কথা বলতে থাকে। এক সময় ঘুমিয়ে যায় সে। রনবও বেরিয়ে আসে। রামিম ও মুনাওয়ার সাহেবের সাথে কথা বলে, নিজের কেবিনে চলে যায়। শেষ রাতের দিকে ইমার্জেন্সি অ্যালার্ট জারি হয়। 706 নাম্বার কেবিনে রোগীর অবস্থা আশঙ্কাজনক। খবর শুনেই রওনাফের কলিজা কামড়ে ধরে। এ কোনো পরীক্ষা নিচ্ছে তার পরিবারের ওপর। সে কেবিনে মাহিরা আছে। সে ছুটে যায় সেদিকে। গিয়ে দেখে ডাক্তার নার্সদের ছুটাছুটি। এক্ষুনি আইসিইউতে শিফট করতে হবে। আইসিইউতে নেওয়ার ঘণ্টাখানেক পর সে সব অভিযোগ কাঁধে নিয়ে বিদায় দেয় দুনিয়া থেকে। গল্প সমাপ্তির প্রণয়।